হোমিও বোর্ডকে ঘিরে ডাক্তার দিলীপের সম্পদের পাহাড়, নিয়োগ ও বদলি বাণিজ্য যেখানে নিয়ম খতিয়ে দেখার তাগিদ টিআইবির। কেরানীগঞ্জের মনোরমার তন্ত্রমন্ত্রের প্রতারণার ফাঁদ, ৭০ বিঘা জমিতে বাংলো সহ গড়েছেন বিপুল সম্পদ, স্বামীকে বানিয়েছেন ইউপি সদস্য। রাজধানীর বাড়িধারায় এক পুলিশ কনস্টেবলের গুলিতে আরেক পুলিশ নিহত, গাড়ি চালক গুলিবিদ্ধ, তদন্ত করে ব্যবস্থা জানালেন আইজিপি। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ১৯ উপজেলায় ভোট শুরু, ভোটারের উপস্থিতি কম, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এবং টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন মোদি, উপস্থিত থাকবেন শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ছিলেন হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারী, বনে গেলেন হোমিও বোর্ডের চেয়ারম্যান। ৫ দফা মেয়াদে ১৬ বছরেও ছাড়েননি চেয়ারম্যান পদ। দুর্নীতির প্রমাণ পেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েও নাড়ানো যায়নি ডাক্তার দিলীপ কুমারের চেয়ারম্যান পদ। হোমিও বোর্ডে কায়েম করেছেন পরিবারতন্ত্র, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের ইচ্ছাকেই নিয়মে পরিণত করেছেন ডাক্তার দিলীপ। চেয়ারম্যান পদের বদৌলতে বনে যান প্রায় ১,০০০ কোটি টাকার মালিক, গড়েন স্বর্ণ ও হীরার ব্যবসা। দর্শক দেখুন অনুসন্ধানের দ্বিতীয় পর্ব, জানাচ্ছেন ফখরুল ইসলাম। ডাক্তার দিলীপ কুমার রায় নামে বেনামে সম্পদ বিত্ত বৈভবে এখন প্রায় ১,০০০ কোটি টাকার মালিক। স্বর্ণ হীরে ব্যবসায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাড়ি, কারখানা, ইটভাটা, মেডিকেল কলেজ, কোথায় নেই ব্যবসা। ব্যবসা প্রসারিত বহুমুখী খাতে। ফরিদপুর বোয়ালমারীর ধোপা পরিবারের সন্তান দিলীপ কুমার রায়ের উত্থানটা ৮০-র দশকে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ৪র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে। করেন রাজনীতিও, ডিপ্লোমা করেই হয়ে যান ডাক্তার দিলীপ কুমার। আউটডোর চিকিৎসক ওপিডি থেকে ২০০৮ সালের পর আবাসিক চিকিৎসকের দরকার নেই, তাতেও জোরপূর্বক ভাগিয়ে নেন আরএমও পদ। ছাপোষা চিকিৎসক থেকে প্রভাবের ১৬ কলা পূর্ণ করে এক লাফে বসেন হোমিও বোর্ডের চেয়ারম্যান পদে। তিনি প্রথম পর্যায়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সেই জায়গায় কেয়ারটেকার হিসেবে তিনি চাকরি নিয়েছেন। তিনি তার পদ পদবি এবং রাজনৈতিক পরিচয় দিয়ে তিনি হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। ৩ বছর মেয়াদী বোর্ড হলেও ডাক্তার দিলীপের চেয়ারম্যান পদের মেয়াদ আজও সদরূপে বহাল। প্রথমেই নিজ নামে ফরিদপুর বোয়ালমারীতে প্রতিষ্ঠা করেন ডাক্তার দিলীপ রায় মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে নিয়ম নীতির তোয়াক্কা না করেই সরকারি অনুদান ৪ দফায় নেন ১ কোটি টাকারও বেশি। অভিযোগ আছে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে মোটা অঙ্কের বিনিময়ে সরকারি অনুদান বরাদ্দ দিতেন চেয়ারম্যান দিলীপ কুমার। দিলীপ কুমার হোমিও বোর্ডের চেয়ারম্যান হয়ে বোর্ডের অধীনস্থ এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি বেতনভোগী আবাসিক চিকিৎসকের চাকরি করেন। তবে এখানেও রয়েছে বিস্তর অনিয়ম। একদিনের জন্য হাসপাতালটিতে যাননি, করেননি হাজিরা খাতায় স্বাক্ষর। তবে বছরের পর বছর মাসিক ৫৫,০০০ টাকা নিয়েছেন। শুধু তাই নয়, প্রভাব দেখিয়ে টানা ২ বছরের জন্য বেতনভুক্ত ছুটিও নেন। সরকারি চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। এই নিয়ম মেনে হোমিওপ্যাথি বোর্ডে প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগের বিজ্ঞাপনও দেয়া হয়। কিন্তু ৪৬ বছর বয়সী ডাক্তার শহীদুল ইসলামকে নিয়ম ভঙ্গ করে চাকরি দেন ডাক্তার দিলীপ। পরে মন্ত্রণালয় নিয়োগে অনুমতি না দেয়া সত্ত্বেও পরীক্ষা নিয়ন্ত্রককে বহাল তবিয়তে রেখে দেন। এছাড়া সহকারী কন্ট্রোলার পদে তারিকুজ্জামান সোহেল নামের একজনকে চাকরি দেওয়ার কথা বলে তাকে ৭ বছর ধরে বোর্ড থেকে ৩০,০০০ টাকা বেতন দেওয়া হয়। কিন্তু মন্ত্রণালয় বেঁকে বসায় সহকারী কন্ট্রোলার পদ তৈরি করতে না পেরে তারিকুজ্জামানকে বিদায় দিতে হয়। অভিযোগ আছে হোমিওপ্যাথি বোর্ড চেয়ারম্যান দিলীপ তার সময় সারা দেশে ২৭টিরও বেশি হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অনুমোদন দেন। এইসব কলেজে প্রয়োজনের অতিরিক্ত ২০ থেকে ৪০ জন শিক্ষক কর্মচারীও নিয়োগ দেন। অভিযোগ আছে কলেজের অনুমোদন দিতে ২০ লাখ ও শিক্ষক কর্মচারী নিয়োগে ২ থেকে ৭ লাখ টাকা লেনদেন করেছেন ডাক্তার দিলীপ। এইসব অভিযোগ তদন্তে প্রমাণিত হলে মন্ত্রণালয় চিঠি দিয়ে ডাক্তার দিলীপ কুমার রায়কে নিয়োগ বদলি থেকে বিরত থাকার নির্দেশ দেন। শুধু তাই নয়, হোমিওপ্যাথি বোর্ডে মেম্বার নিয়োগেও অর্থ হাতিয়েছেন বলে অভিযোগ রয়েছে। আশিস নিয়োগী শিক্ষক হলেও চিকিৎসক কোটা তাকে বোর্ডের মেম্বার করেন ডাক্তার দিলীপ। বোর্ডকে তার অধীনস্থ রাখার পাশাপাশি অর্থ হাতিয়ে নিতেও সিদ্ধহস্ত দিলীপ কুমার। বোর্ডের যে বড় বড় যে নিয়োগগুলো হয়েছে বোর্ড রিলেটেড, যারা বোর্ডের বিশেষ করে বোর্ড অফিস এবং বিভিন্ন কলেজে যারা নিয়োগ দেয়, এবং প্রত্যেকটা নিয়োগের থেকেই কেন দিয়েছে এটা আমরা হয়তো অবুঝার ইয়ে নেই, কারণ বড় অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে হয়। হোমিওপ্যাথি বোর্ড নিজের পারিবারিক বোর্ডেও পরিণত করেছেন ডাক্তার দিলীপ কুমার।
বোর্ডে সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগ দিয়েছেন নিজের ভাতিজা অমিত রায়কে। আরেক ভাতিজা ডাক্তার প্রদীপ রায়কে আইনানুগ অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ বানিয়েছেন নিজের হোমিও মেডিকেল কলেজে। 2023 সালে হোমিও বোর্ড ভেঙে বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল গঠন হলে দিলীপ কুমার এখানেও নির্বাহী চেয়ারম্যান। দিলীপ কুমারের এত সব অনিয়ম আর দাপটের আলাদিনের চেরাগ নাকি তার রাজনৈতিক অবস্থান। এসব অভিযোগের বিষয়ে জানতে চাই ডাক্তার দিলীপ কুমারের কাছে। আমার দুর্নীতি কোথায়? হোমিওপ্যাথি বোর্ডের বাজেট হলো 4 কোটি টাকা। যদি টাকা নিয়ে নিয়োগ দেয়, মাগনা দেয়, মেধায় দেয়, এটা তো ডিসি দেবে। আমি নিয়োগ করতাম না। আমাকে যেটা বলছে যে অনেক আইন ছিল না, শিক্ষকদের বেতন কেন দিলাম আমি? সেই কলেজে আমার ভাতিজা, তার যদি শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকে, তার লেখাপড়া ঠিক, 10 বছর হয়নি শিক্ষকতার অভিজ্ঞতা লাগে না, তো সে তো প্রভাষক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিএবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতির আশ্রয়ে এমন অর্থবিত্তের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখা উচিত। এই ধরনের উত্থানটা ঘটেছে, বিশেষ করে রাজনৈতিক প্রভাব, দলীয় রাজনৈতিক প্রভাব এখানে একটা মুখ্য ভূমিকা পালন করেছে। পুরো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে এক ধরনের জিম্মি করে এই ঘটনাগুলো ঘটেছে। এই ক্ষেত্রে যেহেতু দলীয় রাজনৈতিক প্রভাবের একটা সুনির্দিষ্ট তথ্য আছে, সেই কারণেই দুদক এটা এভাবে বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে ব্যর্থ হয়েছে কিনা, ঘাটতি সৃষ্টি করেছে কিনা, সেটাও কিন্তু দুদকেরও এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য দায়বদ্ধ বলে আমরা মনে করি। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ে কোনো দুর্নীতি হলে সেই বিষয়টিও নজরে আনার তাগিদ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। আটা, তেল ও পানি মিলিয়ে নাভিতে ঘষলে সব মুশকিল আসান, এমন অভিনব এক ওঝার সন্ধান মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। কেরানীগঞ্জের কোনাখোলার ওই তান্ত্রিকের নাম মনোরমা। নামে মনোরমা হলেও আসলে তিনি গড়ে তুলেছেন মানুষ ঠকানোর এক ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ। নাভিখোলা নামে অভিনব তন্ত্রমন্ত্র দিয়ে বছরে কোটি কোটি টাকা হাতিয়ে দিচ্ছেন ফকিরমা। কেরানীগঞ্জে তার রয়েছে 70 বিঘা জমির ওপরে বাংলো বাড়ি। স্ত্রীর আয়ে স্বামী হয়েছেন ইউপি সদস্য। জোর করে মানুষের শত শত বিঘা জমি দখলে নিয়েছেন তিনি। সজীব রহমানের ক্যামেরায় শাহাদাত নিশাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। স্বামী স্ত্রীর অমিল, প্রেমে ব্যর্থতা কিংবা মাথা অথবা পেট ব্যথা, যে কোনো সমস্যারই মুশকিলে আসান। নাভিখোলার নামে তন্ত্রমন্ত্র, জাদুটোনা সবকিছুর সমাধান দেন তিনি। দেশ টিভির ক্যামেরা এবার তান্ত্রিক মায়ের খোঁজে কেরানীগঞ্জের কোনাখোলা। নাম মনোরমা সরকার। এলাকাবাসীর কাছে তিনি ফকিরমা। নিয়ম মাফিক অগ্রিম টিকিট কেটে সঙ্গে নিতে হলো আটা, তেল ও পানি। তখন কেবল সূর্য উদয় হয়েছে মাত্র। ভোর থেকে ফকির মায়ের বাড়িতে এমন ভিড়। সঙ্গে থাকা আটা, তেল ও পানি দিতে হবে তান্ত্রিক মায়ের শিষ্যের কাছে। সঙ্গে দিতে হলো বকশিশ। পেটে ব্যথা নিরাময়ের মন্ত্র চাওয়া হলো ফকির মায়ের কাছে। কথিত অলৌকিকতার নামে পেটে আটা মুড়িয়ে তান্ত্রিক মা বের করলেন একটি রহস্যজনক পাথর, সুতাসহ কিছু ময়লা। জানান, রোগীকে শুকনা বান দিয়েছে এক মেয়ে। বান কাটাতে আনতে হবে দেশি মুরগি, সঙ্গে ভিজিট 320 টাকা। এখানে আসা কম বেশি সব রোগীকেই এই পথ্য দিচ্ছেন তিনি। প্রতারণার এখানেই শেষ নয়। বান মারার ভয়ে টোপ দেখিয়ে কখনো দেশি মুরগি, খাসি, গরু, এমনকি মোটা অঙ্কের অর্থ দাবি করছেন তিনি। দেশ টিভির অনুসন্ধানে খোঁজ মেলে জাদুটোনার আড়ালে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ফকির মা। রোগী দেখে দিনে আয় লাখ টাকা, বছরে এ সংখ্যা 3.5 কোটি। আর রোগীর কাছ থেকে নেয়া গরু, খাসি থেকে আয় আরো কয়েক কোটি টাকা। বড় ধরনের একটা বান মারছে, এই বানের মানে বিরাট বড় একটা ক্ষতির সম্ভাবনা আর কি আছে। এটা কাটানোর জন্য আর কি আমি টাকাটা দিয়েছিলাম। 20,000। এমনি বান মারছে, টাকা পয়সা নেয় প্রচুর পরিমাণে। তারপরে ওই যে হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলা দাবি করে। আমি তো খাসি কুলে পারতাছি না, আমার ঘরে তকবিরটা দেন কইছে না, খাসি না হইলে আমি তকবির দিতাম না। কেরানীগঞ্জে 70 বিঘা জমি নিয়ে গড়ে তুলেছেন বিশাল বাংলো বাড়ি। আছে গরু, মুরগির খামারও। স্ত্রীর বিপুল ইনকামের অর্থে ইউপি সদস্য হয়েছেন স্বামী। কিনেছেন শত শত বিঘা জমি। এগুলো কি মেম্বার কিনা যায়? হ্যাঁ কিনা 100 বিঘা।
জমি মেম্বারে পুরাটা ওই যে দান মিনাচ্ছে ওই যে দান। শুধু তাই নয়, কেরানীগঞ্জে জোরপূর্বক সাধারণ মানুষের জমি দখল করে ভবন নির্মাণেরও অভিযোগ উঠেছে তার স্বামী নরেশ চন্দ্রের বিরুদ্ধে। 95% জায়গা, আর যে জায়গাটার ভিতরে এখন বর্তমান মার্কেট করা হইতেছে এবং ব্যবসা করা হইতেছে, ঠিক আছে, উনি কোন বলে করতেছে সেটা আমি জানি না। কার কাছ থেকে সেই সম্পদ নিল যে সে উনি ব্যবসা করতেছে, আজকে বর্তমানে ব্যবসা করতেছে, উপরে দোতলা তৈরি করতেছে। এ বিষয়ে নরেশ চন্দ্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। কেরানীগঞ্জের প্রশাসনের নাকের ডগাতেই এমন প্রতারণার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন তান্ত্রিক মা, যেন দেখার কেউ নেই। এর আগে মনোরমার শাশুড়িও ছিলেন জাদুটোনার এই ব্যবসায়। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর গুলশান বাড়িধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে কাউসার আলী নামে এক কনস্টেবলের গুলিতে মনিরুল ইসলাম নামে আরেক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার রাতে এই ঘটনা ঘটে। এ সময় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল পরিদর্শনে এসে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার কারণ জানা না গেলেও তদন্ত চলছে। ফজলাদিত্য রিপোর্ট। নিহত পুলিশ কনস্টেবল মনিরুলের মৃত্যুতে এভাবে কান্নায় ভেঙে পড়েন বড় ভাই কনস্টেবল মাহবুব। ঘটনার সূত্রপাত রাত 11:30টার পর। রাজধানীর বাড়িধারায় ফিলিস্তিন দূতাবাসের উত্তর পাশে কনস্টেবল কাউসার আহমেদের এলোপাতারি 20 রাউন্ড গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান মনিরুল ইসলাম নামের আরেক কনস্টেবল। এই সময় সাইকেল করে বাড়ি ফিরছিলেন জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন। তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুরুতর আহত হন তিনি। আহত গাড়ি চালক সাজ্জাদ হোসেনকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। ডিউটি শেষ করে অ্যাম্বাসি থেকে আসতেছে, আসার পরে এখন একটা পুলিশ পড়ে আছে। তাও আবার তো জানে না যে আসলে ঘটনা কী হয়েছে। তো পড়ে যাওয়ার পরে পরবর্তী শুনতে গেছে যে এখানে কী হয়েছে বা এই পুলিশ পড়ে আছে কেন, শোনার মাত্র ওরে গুলি করছে। কৌতূহলবশত জিজ্ঞেস করার সাথে ওকে 2 রাউন্ড গুলি করছে, একটা হাতে করছে, একটা পেটে করছে। ঘটনার পর অভিযুক্ত কাউসার আলীকে গ্রেপ্তার করা হয়। এই সময় পুলিশের মহাপরিদর্শক জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কাউসার আলীর গুলি করা এলোপাথারি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও জাপান এমবেসির ড্রাইভার সাজ্জাদ হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে। ঘটনাস্থল থেকে আমরা কিছু ওই গুলির খুশা, এসএমটি গুলি এবং 20 রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন পর্যন্ত। কনস্টেবল কাউসার ভারসাম্যহীন বলে জানা গেছে। নিহত মনিরুল ইসলামের বাড়ি নেত্রকোনায়। তার 3 বছরের একটি সন্তানও রয়েছে। ফজলাদিত্য, দেশ টিভি, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ধাপে স্থগিত হওয়া 19 উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। 2-1টি উপজেলার কেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি থাকলেও বেশিরভাগ কেন্দ্রেই ভোটারের সংখ্যা একেবারেই কম। দর্শক, ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ধাপে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্থগিত হওয়া 19 উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। 2-1টি উপজেলার কেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি সরব থাকলেও বেশিরভাগ কেন্দ্রেই উপস্থিতি কম। পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। সকাল থেকেই দলে দলে আসতে শুরু করেছেন ভোটাররা। কেন্দ্রের সামনে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভোলায় 5 স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে লালমোহন ও তজুমউদ্দিন উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে পারে বলে জানান কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার। ভোট দিতে এসে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা। ভোট দিতে আসছি, আনন্দের বিষয়। ইনশাল্লাহ পরিবেশও খুব ভালো দেখতে দিই এবং আবার ভোট দিমু এই আশায় দাঁড়িয়ে আছি। সকাল থেকে ভালো আছে, এইভাবে থাকলে আমরা সবাই সন্ধ্যাকার 4টা পর্যন্ত ভোট দিয়া সুন্দর করতে পারবো। বাগেরহাটের 3 উপজেলায় ভোট শুরু হয়েছে। সকাল 8টায় এসব উপজেলার 193টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। তবে সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে তেমন ভোটার উপস্থিতি চোখে পড়েনি। স্থগিত হওয়া ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই 2 উপজেলায় মোট প্রার্থী রয়েছেন 26 জন।
উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে 5 জন পুলিশ সদস্য ও 15 জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। বিকেল 4টা পর্যন্ত চলবে এ ভোট গ্রহণ এবং এরই মধ্য দিয়ে শেষ হবে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, যেমনটি বলছিলাম, স্থগিত হওয়া 19 উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে আজ সকাল 8টা থেকে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, ভোট গ্রহণের তো 2 ঘন্টা পার হয়ে গেছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি এখন কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারেও আমাদের জানাবেন। ধন্যবাদ লাবণী। সকাল 8টা থেকে কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে পটুয়াখালী 3টি উপজেলা, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ এবং দুমকি। আমি এখন দাঁড়িয়ে আছি 8 নং পূর্ব বাজিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মির্জাগঞ্জে। আমি যদি দেখাই তাহলে দেখবেন যে এখানে মহিলাদের যে একটি সবর উপস্থিতি বা তাদের একটি সুন্দর লাইন সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে এবং তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট প্রদান করতেছেন। আমি এই ব্যাপারে একটু কথা বলবো। এই বাজিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে প্রিসাইডিং হিসেবে কাজ করছে তাকে শুনবো যে কিরকমের ভোট কাস্ট হচ্ছে এবং এই ব্যাপারে আপনার কি করতে চাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। এখানে সকাল 8টা থেকে নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ কার্যক্রম চলছে এবং আজকে এই ভোটে আমরা দেখতে পাচ্ছি যে আবাল বৃদ্ধ বনিতা সকলেই অত্যন্ত আগ্রহের সহিত ভোট দিতে আসতেছেন। অনেক প্রতিবন্ধী লোকজন এসছেন এখানে। তো এখন পর্যন্ত 2 ঘন্টায় আমাদের এখানে ভোট কাস্ট হয়েছে 13% সামথিং। এভাবে যদি এই হারে ভোট গ্রহণ সম্পন্ন হয় তাহলে আমার মনে হয় 50%-এর উপরে ভোট কাস্ট হবে। ধন্যবাদ। তা এই ক্ষেত্রে আসলে এখানে যে প্রশাসনিক দায়িত্ব পালন করতেছে বা যারা প্রশাসনাও কিন্তু তাদের ভোটাধিকার সুন্দর মতো এবং তারা কিন্তু তাদের প্রশাসনিকভাবে সবকিছুই কিন্তু দেখভাল করতেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রিসাইডিং অফিসার বা যারা এই মার্কা নিয়ে যাওয়ার পরে তাদের এজেন্ট কিন্তু এখানে কিন্তু সবাই আছেন। আমি একটু কথা বলবো প্রশাসনের একজন লোকের সাথে যে তারা কি ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচনগুলোকে। জি, আসসালামু আলাইকুম। আমরা এখানে গতকালকে আমরা এসেছি। আজকে 8টা থেকে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং ঘটার সম্ভাবনাও নাই এবং সরকার বদ্ধপরিকর এখানে সুষ্ঠুভাবে সর্বক্ষেত্রেই সুষ্ঠুভাবে ভোট হয়েছে এবং সামনে সুষ্ঠুভাবেই ভোট সম্পন্ন হবে আশা করি। এবং এই আইনশৃঙ্খলা বিঘ্নকারী কেউ বিঘ্ন ঘটালে তাকে আমরা কঠোরভাবে দমন করব, এ আমাদের নির্দেশনা আছে। ইনশাল্লাহ আশা করি 4টা পর্যন্তই ভোট সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ধন্যবাদ। আসলে এখানে আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে পটুয়াখালী এই 3 উপজেলায় 4,80,000-এর মতো ভোটার আছে। এর এগেনস্টে 12 জন চেয়ারম্যান প্রার্থী, 18 জন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং 10 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া কিন্তু আইনগত দিক থেকে 36 জন ম্যাজিস্ট্রেট এবং 12 প্লাটুন র্যাব এরা সবাই কিন্তু তাদের দায়িত্ব পালন করছে এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা সবাই ভোট দিচ্ছেন এবং বিকাল 4টা পর্যন্ত এই ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে নির্বাচনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, 19টি উপজেলায় আজ ভোট গ্রহণ চলছে, সে ব্যাপারে পটুয়াখালী থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। কক্সবাজারে প্রায় 3 কিলোমিটার সমুদ্র সৈকতকে পর্যটকদের জন্য নিষিদ্ধ ঘোষণা, গড়ে তোলা হবে সামুদ্রিক জীববৈচিত্র্যের অভয়ারণ্য। নেই কোনো সাইনবোর্ড, নেই সরকারের অনুমোদন, তবুও কুষ্টিয়ায় ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে অবৈধ রাসায়নিক কারখানা, যেখানে প্রতিনিয়তই তৈরি করা হচ্ছে সীসা সহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ, যার প্রভাবে প্রায় 3000 হেক্টর জমির ফসল উৎপাদন পড়েছে হুমকির মুখে। চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার জনসাধারণ। তবে প্রশাসন বলছে, অনুমোদন ছাড়া যদি ফসলি জমিতে এ ধরনের কারখানা গড়ে ওঠে তাহলে ব্যবস্থা নেবেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। চারিদিকে ঘেরা, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কি হচ্ছে ভেতরে। নেই জনসাধারণের প্রবেশের অনুমতিও। এভাবেই দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার আইলচারা এলাকায় ফসলি জমির মধ্যে গড়ে তোলা হয়েছে রাসায়নিক কারখানা, যেখানে প্রতিনিয়তই তৈরি করা হচ্ছে
সীসাসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ। আর এই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করানো হচ্ছে দারিদ্র অল্প বয়সী যুবকদের। স্বাস্থ্য ঝুঁকি রয়েছে জেনেও কোনো রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কাজ করছেন তারা। অবৈধ না বৈধ এটা তো আমরা কাজ কাম করে এই পর্যন্ত জানি। এখানে ব্যাটারি আসে আমরা ভাঙিয়ে যে এভাবে পয়সা রেখে দিছি, এটা আমাদের কাম শেষ। অ্যাসিড পানিগুলো এখানে নিংড়ানোর পরে পাইপ আছে, পাইপ দিয়ে হাউস করা আছে, হাউসের ভেতরে দিই। এদিকে এই অবৈধ কারখানার রাসায়নিক বর্জ্যের প্রভাবে প্রায় 3000 হেক্টর জমির ফসল উৎপাদন পড়েছে হুমকির মুখে। নষ্ট হয়ে যাচ্ছে জমির ফসল, চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার জনসাধারণ। দ্রুতই এই কারখানা বন্ধের দাবি তাদের। ব্যাটারি প্লাস এই যে অ্যাসিডের পানি আসি, বাতাস আসি, আমার 7 বিঘি ধান সব নষ্ট হয়ে গেল, পড়ে গেল। অ্যাসিড কারখানা করিছে, এখন করি আমার এই দেশের ক্ষেত খান্দ সব ধান তাই সব শেষ। আমরা বউ বাচ্চা নিয়ে কিভাবে বাঁচবো? এই অ্যাসিড কারখানা আমাদের জমির ভিতরে করে মাঠের ফসল ধান পান সব নষ্ট হয়ে যাচ্ছে। তবে প্রশাসন বলছে অনুমোদন ছাড়া যদি ফসলি জমিতে এ ধরনের কারখানা গড়ে তোলা হয় তাহলে ব্যবস্থা নেবেন তারা। কেমিক্যাল ইন্ডাস্ট্রি গঠন করতে হলে বা স্থাপন করতে হলে প্রচলিত যে আইন রয়েছে বা যে নিয়ম রয়েছে এগুলো প্রতিপালন করে লাইসেন্স গ্রহণ পূর্বক সেটি করতে হবে। সেটি যদি না করা হয়ে থাকে, কোনো লাইসেন্স গ্রহণ করা না হয়ে থাকে এবং প্রচলিত নিয়ম নীতি প্রতিপালন করা না হয়ে থাকে, অবশ্যই আমরা এটার বিরুদ্ধে অভিযান চালিয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে চলছে এই অবৈধ কারখানার কার্যক্রম। নেই কোনো সাইনবোর্ড, নেই সরকারি অনুমোদনও, তবুও ফসলি জমির মধ্যে গড়ে উঠেছে রাসায়নিক কারখানা। তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, যার বর্জ্য ফেলা হচ্ছে ফসলি জমিতে। ফলে হুমকির মুখে পড়েছে এই এলাকার ফসলি জমি ও জীববৈচিত্র্য। তাই দ্রুত এই রাসায়নিক কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষ চলাকালে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া 134 বিজিপি ও সেনা সদস্যরা আজ দেশে ফিরে যাবেন। আজ ভোর থেকে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটি এর ঘাটে বাংলাদেশিদের গ্রহণ এবং মিয়ানমারের নাগরিকদের বিদায়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের নিতে আসা জাহাজে করে মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরছেন 45 বাংলাদেশি। শনিবার বিকেল 5টায় মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতিওয়ে থেকে 45 বাংলাদেশি নিয়ে একটি জাহাজ রওনা হয়। একই জাহাজে করে ফিরবে আশ্রয়ে আসা 134 মিয়ানমার নাগরিক। কক্সবাজার সমুদ্র সৈকতের 2.9 কিলোমিটার এলাকা ভ্রমণের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ এই সৈকত এলাকা জুড়ে চলবে গবেষণা। সম্পূর্ণ দূষণমুক্ত রেখে এই এলাকাটিতে গড়ে তোলা হবে সামুদ্রিক জীববৈচিত্র্যের অভয়ারণ্য। বিশ্ব সমুদ্র দিবসে বিশেষ ওই সৈকত এলাকার নাম দেয়া হয়েছে বড়ি বিচ। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতের রেজুখাল সংলগ্ন 2.9 কিলোমিটার বালিয়াড়ি জুড়ে স্থানীয় ও পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে এই সৈকতের দেখভাল করবে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। সেখানে গবেষণা চালাবেন বিজ্ঞানীরা। সংরক্ষিত হিসেবে শনিবার বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বড়ির কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এই সৈকত। সেই সাথে বড়ি বিচ নামে এর উদ্বোধন করা হয়। বড়ির মহাপরিচালক জানান, এই সৈকত প্রাণবৈচিত্র্যের নিরাপদ আবাসস্থল হবে। এখানে কেউ এসে বিরক্ত করতে পারবে না। এই সৈকত থাকবে শতভাগ প্লাস্টিক মুক্ত। আমাদের একটা অভয়ারণ্য দরকার, স্যাংচুয়ারি যেটাকে আমরা বলি, ঠিক আছে, যেখানে কোনো ডিস্টারবেন্স থাকবে না, যেটা আমাদের জন্য একটা নিরাপদ আশ্রয়। এইভাবে আমরা এই বিচটাকে তৈরি করছি অনেক দিন থেকেই। সৈকতের পাশে যে মানুষগুলো বসবাস করেন তারাও এতে উপকৃত হবেন জানিয়ে এই সমুদ্র বিজ্ঞানী জানান, স্থানীয় জনগোষ্ঠীকেও এতে সম্পৃক্ত করা হবে। সো সমুদ্র উপকূলে যত ধরনের মেরিকালচার অ্যাক্টিভিটি আছে সেগুলো আমরা এই বিচে অলরেডি করছি এবং করব। সেখানে কিন্তু আমাদের যারা এখানে বিভিন্ন ধরনের জনগোষ্ঠী আছে তাদের জন্য কিন্তু আমরা এই রিসার্চগুলোতে তাদেরকে অংশগ্রহণ করাবো, যেন তারা এটাকে এই রিসার্চগুলোর সাথে সম্পৃক্ত হয়ে তাদেরও জীবন জীবিকার জন্য কিছু উপাদান পেয়ে যায়। তৌহিদা রশিদ মনে করেন, পর্যটনের সাথে এই উদ্যোগ সাংঘর্ষিক নয়, বরং অন্যান্য বিচগুলোকেও কিভাবে পরিবেশ বান্ধব করা যায় তার জন্য তারা কাজ করবেন। আমাদের
সাথে কিন্তু ট্যুরিজমের কোনো কনফ্লিক্ট নাই, মাইন্ডেড। এটা শুধুমাত্র রিসার্চ করে বিচগুলোকে কিভাবে একটা আদর্শ বিচে রূপান্তরিত করা যায়। প্রত্যেকটা বিচ ট্যুরিস্ট আসবে, কিন্তু সেটার একটা নিয়মের মধ্যে থাকতে হবে যে কোন বিচটা কিভাবে তারা ব্যবহার করবে, সেটা একটা নিয়মের মধ্যে আনার জন্যই আমরা এটাকে একটা মডেল হিসেবে নিব। এছাড়াও বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে আয়োজন করা হয় আন্তর্জাতিক সেমিনার সহ বিভিন্ন কর্মসূচির। এতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আলী হোসেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিজ্ঞানীরা আলোচনা করেন। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আজ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এ উপলক্ষে দেশটি জুড়ে চলছে শপথের শেষ মুহূর্তের প্রস্তুতি। অভিষেক আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানকে। এরই মধ্যে শপথ গ্রহণে অংশ নিতে দেশটিতে পৌঁছেছেন বিশ্ব নেতারা। রায়হান কবির শুভ্র রিপোর্টে দেখুন বিস্তারিত। লোকসভা নির্বাচনের জয়ের পর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নেতা নরেন্দ্র মোদীকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর মধ্য দিয়ে জওহরলাল নেহরুর পরে দ্বিতীয় ভারতীয় নেতা হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন তিনি। এর আগে শুক্রবার এনডিএ জোটের বৈঠকে বিজেপিকে সর্বসম্মতিক্রমে পূর্ণ সমর্থন দেওয়ায় জোট নেতা ও নবনির্বাচিত লোকসভা সদস্যদের ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী। लेकिन 4 तारीख के बाद हमारा जो व्यवहार रहा है वो हमारी वो पहचान बताता है कि हम विजय को पचाना जानते हैं। রোববার তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রীর শপথে আমন্ত্রণ জানানো হয়েছে সার্কভুক্ত বেশিরভাগ রাষ্ট্র ও সরকার প্রধানকে। শপথ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লি গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও উপস্থিত থাকবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্গে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড, ভুটানের প্রেসিডেন্ট শেরিং তোবগেকে। আমন্ত্রণ জানানো হয়েছে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ যুগনাথকেও। রোববার সন্ধ্যায় আমন্ত্রিত রাষ্ট্রনেতারা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদীর নৈশভোজে যোগ দেবেন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। 4 জিম্মিকে উদ্ধার করতে গিয়ে গাজার মধ্যাঞ্চলের নুসৈরাত শরণার্থী শিবিরে ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন 200-র বেশি মানুষ, আহত 4 শতাধিক। বর্বর এ হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনের আহ্বান করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এদিকে এ হামলায় সহায়তার বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এ গণহত্যার নিন্দা জানিয়েছেন ইইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল। আফরিন ময়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। একের পর এক বোমার শব্দে কেঁপে উঠছে গাজার মধ্যাঞ্চলীয় নুসৈরাত শরণার্থী শিবির। পোড়া গাড়ি, মাটির সঙ্গে মিলিয়ে যাওয়া এসব ভবন জানান দিচ্ছে হামলার ভয়াবহতা। চোখের পলকেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অঞ্চলটির বেশিরভাগ এলাকা। গণমাধ্যমের বরাতে জানা যায়, স্থানীয় সময় শনিবার গাজার মধ্যাঞ্চলে হামাসের হাতে বন্দী জিম্মিদের উদ্ধার অভিযানে নামে ইসরায়েলি বাহিনী। এ সময় নুসৈরাত শরণার্থী শিবিরে ব্যাপক তাণ্ডব চালায় তারা। এতে নিহত হন প্রায় 250 ফিলিস্তিনি, আহত হন আরও অন্তত 400। এই ঘটনার পর থেকে অঞ্চলটি থেকে পালাচ্ছেন মানুষ। ইসরায়েলি বাহিনী লাগাতার বোমা বর্ষণ করছিল। প্রাণ বাঁচাতে দিকবিদিক ছোটাছুটি করছিলাম। আমি ভেবেছিলাম এই অঞ্চলটি নিরাপদ, প্রাণে বাঁচতে পারবো, তাই বোনকে নিয়ে আশ্রয় নিয়েছিলাম। তবে এখানেও আর থাকা সম্ভব না। শুধু শরণার্থী শিবির নয়, হাসপাতালের আশপাশেও আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বহু রোগীও হতাহতের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষরা বলছেন, জিম্মিদের উদ্ধার করে ইসরায়েলি বাহিনী যখন উৎসবে মেতে উঠেছে, তখনই আশপাশে ছড়িয়ে ছিটিয়েছিল ফিলিস্তিনিদের মরদেহ। এদিকে এমন বর্বরোচিত হামলার পরই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইসমাইল হানিয়া। একই সঙ্গে ইসরায়েল তাদের ইচ্ছা হামাসের ওপর চাপিয়ে দিতে পারবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। এর মধ্যেই বর্বরে হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনার জন্য অধিবেশনের আহ্বান জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এর মধ্যেই বন্দীদের মুক্তির পর তাদের সঙ্গে দেখা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় বাকি জিম্মিদের মুক্তির প্রতিশ্রুতিও দেন তিনি।
এটা আমাদের জন্য অনেক আনন্দের দিন। আমি তাদের সঙ্গে দেখা করেছি। সফলতার সঙ্গে তাদের উদ্ধারের জন্য সেনাদের অভিনন্দন জানাই। মাত্র তো শুরু, আমরা আমাদের সব জিম্মিদের উদ্ধার করেই ছাড়ব। অন্যদিকে নারকীয় এ তাণ্ডবের পর থেকে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। এর মধ্যেই এই গণহত্যার নিন্দা জানিয়েছেন ইউর পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল। একই সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতির ওপর জোর দিয়েছেন তিনি। তবে এই নারকীয় তাণ্ডব নিয়ে কোনো মন্তব্য না করলেও এই হামলায় সহায়তার বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।